তিয়া খাটে বসে বই পড়ছে। ঠিক তখনই তার বড় ভাইয়ের বউ নীলা এসে চুলের মুঠি ধরে খাট থেকে নামিয়ে বলল, হারামজাদি, সারাক্ষণ শুয়ে বসে খাবি, আর কোনো কাজ নেই? তিয়া বলল, ভাবি সামনে আমার পরীক্ষা, তাই পড়তে বসেছিলাম। নীলা বলল, পড়ে কি জাতিকে উদ্ধার করে ফেলবি? ফকিন্নির ঘরে ফকিন্নি, ভাতের পাতিল খালি, আর সে এসেছে দেশ উদ্ধার করতে। তিয়া বলল, ভাবি এসএসসি পরীক্ষাটা দিয়ে ফেললে আমি একদম ফ্রি হয়ে যাব, আমাকে দয়া করে পরীক্ষাটা দিতে দাও। কথাটি শুনে বইটা হাতে নিয়ে নিচে ফেলে দিল নীলা। এটা দেখে তিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। কিছু বলার সাহস নেই ভাবিকে। গিয়ে ঘরের কাজ কর, পড়াশোনা তোকে দিয়ে হবে না, তোদের জন্য পড়াশোনা আসেনি, পড়াশোনা করতে হলে আমার মতো বড়লোক ঘরের মেয়ে হতে হবে। তিয়া কাঁদতে কাঁদতে ভাবির পায়ে পড়ে গেল, বলল, ভাবি এই পরীক্ষার সাথে আমার মায়ের স্বপ্ন এবং আমার জীবন জড়িয়ে আছে, প্লিজ আমার সাথে এরকমটা করো না। নীলা রেগে গিয়ে পা থেকে তুলে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলল, আমার মুখের উপর কোনো কথা বলবি না, না হলে এখানে থাকাও হারাম করে দিব। কথাটি শুনে তিয়া চুপ করে গেল। নীলা ননদকে ধাক্কা দিয়ে চলে গেল। মোবাইলে কয়েকবার রিং হতেই নীলা এসে কল রিসিভ করে হাসি মুখে বলল, কেমন আছে আমার জান পাখিটা? ওপাশ থেকে তীব্র বলল, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? তিয়া কেমন আছে? নীলা বলল, আমিও ভালো আছি, আর তোমার দুষ্টু ননদিও ভালো আছে। তীব্র বলল, ও মন দিয়ে পড়াশোনা করছে নাকি ফাঁকি দিচ্ছে? নীলা দাঁতে দাঁত চেপে বলল, পড়াশোনা খুব ভালোভাবেই করছে, তুমি কোনো চিন্তা করো না। বইয়ের মুখে কথাগুলো শুনে তীব্র খুশি হয়ে গেল। বলল, ওর পরীক্ষার ফি আর যাবতীয় খরচের জন্য টাকা পাঠাচ্ছি, তুমি গিয়ে ওকে সব নিয়ে দিও। নীলা বলল, আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু ব্যবস্থা করে দিব। তীব্র বলল, আচ্ছা তাহলে রাখি, এখনই আবার ডিউটিতে যেতে হবে, পরের চাকরি করি তো, তাই ইচ্ছা করলেও সবকিছু করতে পারি না। নীলা আচ্ছা বলে ফোন রেখে দিল। পরদিন তিয়া বই পড়ছিল। তখনই নীলা একটা ছেলেকে নিয়ে ননদের রুমে এসে বলল, এটা হচ্ছে তোমার কাজিন, ওর সাথে কিছুক্ষণ সময় কাটাও। কথাটি বলার সাথে সাথে ছেলেটা তিয়ার পাশে বসলো। তিয়া একটু সরে বসে বলল, আমি কি কথা বলবো ভাবি, আমার এখন পড়তে হবে। নীলা রেগে বলল, তোর পড়াশোনার 12টা যদি না বাজিয়েছি তাহলে আমার নামও নীলা না। এদিকে ছেলেটা তিয়ার হাত ধরছে, মুখে হাত বুলাচ্ছে। তিয়া এটা দেখে বলল, ভাবি এসবের মানে কি? উনি এসব কি করছে? নীলা বলল, যা করছে করতে দাও, না হলে কি করব জানোই তো। তিয়া বলল, আমি কিন্তু ভাইয়াকে সবকিছু জানিয়ে দিব। কথাটি শুনে নীলা বলল, তোরা কথা বল, আমি গেলাম। এই বলে যেই না রুম থেকে বের হয়ে যাবে তার আগেই তিয়া উঠে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। নীলা রাগে গজগজ করতে করতে সেও তিয়ার পিছনে গেল। কয়েক মাস পর তিয়াকে বাসা থেকে ধাক্কা দিয়ে বের করে দিতেই সামনে পড়ল তীব্র। তীব্র বোনকে বের করে দেওয়ায় রেগে বলল, তোমার সাহস দেখে আমি অবাক, আমার বোনকে বের করে দিচ্ছ? স্বামীকে দেখে কি বলবে না বলবে খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে বলে উঠল, তুমি তোমার বোনের আসল চরিত্রের কথা জানতে পারলে নিজেই বের করে দিতে। কথাটি শুনে তীব্র বলল, তার মানে কি বলতে চাচ্ছ? তীয়া ভাবির মুখের দিকে তাকিয়ে রইল। নীলা বলল, তোমার বোন স্কুলের নাম করে বাসা থেকে বের হয়ে বয়ফ্রেন্ডের সাথে ফষ্টি নষ্টি করে বেড়ায়, আর আমি সবকিছু জানতে পেরে ওর পড়াশোনা বন্ধ করে দিয়েছিলাম। তীব্র বলল, অসম্ভব, আমার বোন এরকম হতেই পারে না। এদিকে তিয়া ভাবির মুখে এমন জঘন্য মিথ্যা কথাটা শুনে অশ্রুসিক্ত নয়নে ভাইয়ের দিকে চেয়ে আছে। নীলা বলল, আমার কথা বিশ্বাস না করলেও রুমে গিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। তীব্র আর কথা না বাড়িয়ে বোনের রুমের দিকে গেল। পেছন পেছন তিয়া এবং নীলাও গেল। তীব্র বোনের রুমের দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখলো একটা প্রাপ্তবয়স্ক ছেলে খাটের উপর আরাম করে বসে আছে। এটা দেখে তীব্র চোখ বড় করে তাকিয়ে থাকলো ছেলেটার দিকে। এদিকে তিয়া নিজের রুমে পরপুরুষ দেখে ভয়ে চুপসে গেল। নীলা মুচকি মুচকি হাসছে। তীব্র বোনকে থাপ্পড় দিয়ে বলল, এসবের মানে কি তিয়া? তিয়া গালে হাত রেখে বলল, ভাইয়া আমি এসবের কিছুই জানি না, আর এই ছেলেটাকেও আমি চিনি না। ছেলেটা বলল, তিয়া তুমি এটা কি বলছো? আমাকে চিনো না? আমাকে ডেকে এনে এখন পরিবারের সামনে আমাকে অস্বীকার করছো? তিয়া ভয়ে ভয়ে বলল, আরে আপনি মিথ্যা বলছেন কেন? আমি তো আপনাকে চিনি না, আপনি তো ভাবির। ছেলেটা তার আগেই তিয়াকে আটকে দিয়ে বলল, 1 বছর 3 মাস আমার সাথে প্রেম করে এখন আমাকে চিনো না? তোমরা মেয়েরা আসলেই ছলনাময়ী। এই বলে রুম থেকে বের হয়ে গেল। নীলা ভং ধরে বসে বলল, আমি তোমাকে কথাগুলো জানাইনি তুমি কষ্ট পাবে ভেবে। তোমার বোনের কাজকর্ম এখন নিজ চোখে দেখলে তো। তিয়া এবার আর চুপ করে থাকলো না, বলল, ভাবি তুমি আমার পড়াশোনা বন্ধ করার জন্য এত বড় জঘন্য পথ বেছে নিবে আমি ভাবতেও পারিনি। কথাটি শুনে নীলা ভয় পাচ্ছে। তীব্র বোনকে আবার থাপ্পড় দিয়ে বলল, খবরদার বেয়াদব, আর একটা কথাও বলবি না, তোর পড়াশোনা আজ থেকে বন্ধ। এই বলে রুমে রেখে দরজা আটকে দিয়ে বের হয়ে গেল। এদিকে তিয়া চিৎকার করে বলছে, ভাইয়া সামনে আমার পরীক্ষা, প্লিজ আমাকে বের হতে দাও। কিন্তু ভাইয়ের কানে কথাগুলো যেন পৌঁছলো না। তিয়া কাঁদতে কাঁদতে বসে পড়ল। 2 মাস পর একদিন রাতে তীব্রের ঘুম ভাঙতেই দেখলো স্ত্রী পাশে নেই। তীব্র উঠে নীলাকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও পেল না। খুঁজতে খুঁজতে ড্রয়িং রুমের দিকে গেল। ড্রয়িং রুমে আসতেই অবাক হয়ে গেল। সেদিনে সেই ছেলের সাথে নীলা কথা বলছে। তাদের কথোপকথন শোনার জন্য তীব্র সেখানে দাঁড়ালো। নীলা ছেলেটাকে বলল, তোমার অভিনয় সত্যি দারুণ ছিল। তীব্র বুঝতেও পারেনি এটা আমাদের সাজানো নাটক ছিল। কথাটি শুনে তীব্র অবাক হয়ে গেল। ছেলেটা বলল, তোমার জন্য আমি সব করতে পারি, আর এ তো সামান্য একটা বিষয়। নীলা বলল, তুমি দ্রুত চলে যাও, তীব্র উঠে গেলে আবার সমস্যা হয়ে যাবে। আর হ্যাঁ শোনো, আমাদের প্ল্যান সাকসেস হয়েছে। তীব্র ওর বোনের পরীক্ষা দিতে দেয়নি। এখন থেকে আমি যা বলি তাই হবে এই সংসারে। বউয়ের মুখে কথাগুলো শুনে তীব্র অবাক
আমাকের উপর অবাক হচ্ছে, রাগে তার শরীর চলে যাচ্ছে। ছেলেটা বলল, তোমার বুদ্ধির প্রশংসা করতেই হবে, আচ্ছা থাকো আমি আসি। এই বলে যেই না চলে যাবে অমনি তীব্র ছেলেটার কলার ধরে টানতে টানতে ডাইনিং এর দিকে নিয়ে চলে গেল। ডাইনিং এর সামনেই নেই ছেলেটাকে এড়ে পাথারি মারতে থাকে। নীলা ছাড়ানোর চেষ্টা করতেই নীলাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। নীলা আবারও উঠে স্বামীর হাত থেকে প্রেমিককে বাঁচানোর চেষ্টা করছে। এবার চিল্লাচিল্লি শুনে টিয়া সেখানে ছুটে আসলো, বলল, ভাইয়া কি হলো, এই ছেলেটা এখানে কেন? তীব্র বলল, আমাকে ক্ষমা করে দিস বোন, আমি তো জীবনটা নষ্ট করে দিলাম। টিয়া বলল, মানে কি? তীব্র বলল, আমি জানতে পেরেছি এসব এদের ষড়যন্ত্র ছিল, এদের কারণে আমি তোকে অবিশ্বাস করেছি, ভাই হয়ে তোর উপর ভরসা রাখতে পারিনি। টিয়া এসব কথা শোনার পর বলল, ভাইয়া যা হয়েছে তা তো ফেরত পাবো না, তুমি ভাবিকে ক্ষমা করে দাও। তীব্র বলল, অসম্ভব, আমি একে কখনোই ক্ষমা করব না, এদেরকে আমি শাস্তি দিয়েই ছাড়বো। শোন, তোকে আমি ডিভোর্স দিব। এই ফাঁকে ছেলেটা পালিয়ে গেল। ডিভোর্সের কথা শুনে নীলা স্বামীর পায়ে পড়ে গেল, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনোই এমন কাজ করব না। টিয়া তুমিও আমাকে ক্ষমা করে দাও। টিয়া বলল, ভাবি তোমার যা করার তুমি করেছো, আমার কিছুই বলার নেই। তীব্র বলল, দেখলি তো, ওর জীবনটা শেষ করার পরও ও তোকে ক্ষমা করে দিয়েছে। টিয়া সবার সামনে থেকে ভেতরে চলে গেল। তীব্রও চলে গেল বোনের পেছন পেছন। নীলা দাঁড়িয়ে আফসোস করতে থাকে। সম্মানিত ভিউয়ার্স, নিজের স্বার্থের জন্য মানুষ কতটা নিচে নামতে পারে বারবার সেটাই দেখে আসছি আমরা। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। গল্পটির রচনায় আয়াতুর রহমান সিমরান, ক্যামেরায় শিহাব ও আশরাফ, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।